শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আর্থিক খাতে সুশাসন। নিশ্চয়ই প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন আর্থিক খাতে সুশাসনে আজকে আলোচনা করবো। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে একটি শ্বেতপত্র হোয়াইট পেপার জমা দিয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, এবং সে কারণের জন্যই কিন্তু আমরা মূলত এই সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে এই বিষয়ে কথা বলবার জন্য একজন অত্যন্ত নির্মম অতিথি রয়েছেন, আর্থিক খাত বিশেষজ্ঞ, বিশিষ্ট অর্থনীতিবিদ মামুন রশিদ রয়েছেন আমাদের সাথে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। মামুন ভাই, আপনাকে, আপনি আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সময় দিবার জন্য। প্রিয় দর্শক, আজ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, তিনি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে একটি ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। আমরা তার সে আলোচনা এবং বক্তব্য এবং সেই সংবাদটি আমাদের এমদাদুল্লাহ বাবু, এটির বাংলার বিশেষ প্রতিনিধি, তিনি করেছিলেন। সেটি দেখে আমরা মামুন রশিদ ভাইয়ের কাছে আসবো। আমরা একটু প্রথমেই আমাদের সেই রিপোর্টটি দেখে নিই। ভারত থেকে পণ্য আমদানি বন্ধ হলে বাংলাদেশের বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত ছাড়া অন্যান্য দেশ থেকেও পণ্য আমদানির বিশাল সুযোগ রয়েছে। এ সময় ভারতীয় গরুর উপর নির্ভরশীলতা কমানোর মতো অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশ সফল হবে বলে আশা প্রকাশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দুর্নীতি প্রতিরোধে আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে আয়োজন করা হয় এই বিতর্ক প্রতিযোগিতা। না দিতে পারার কারণে তার ভর্তি বাতিল হবে। এতে বক্তারা অভিযোগ করেন 14 বছরে 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ফোকলা করে দেয় বিগত সরকার। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হোটেলে বসে যে সিদ্ধান্ত নিত, বাংলাদেশ ব্যাংক সেই সিদ্ধান্তকেই, সেই সুদহারকে, সেই ডলারের দামকে কিন্তু তারা মেনে নিত। আমি মনে করি এই যে বাংলাদেশ ব্যাংকের যে নীতিগত ভুল ছিল, সেই নীতিগত ভুল শুধরানোর জন্য আমাদের বর্তমান যে গভর্নর রয়েছেন, বর্তমান যে উপদেষ্টা রয়েছেন, তারা অত্যন্ত চ্যালেঞ্জের সাথে কাজ করেছেন। ব্যাংকগুলো রাজনৈতিক বিবেচনা দেওয়া হচ্ছে, লুটপাট করার জন্য দেখা হয়েছে, পারিবারিক ব্যাংক হিসেবে সেখানে তৈরি করে দেওয়া হয়েছে। আমরা সেই লুটপাট বন্ধ করার জন্য আমরা চাই। যখন মূল্যস্ফীতি 9.5%, 10% পৌঁছে যায়, তখনও আমরা কিন্তু এই সুদের হারটাকে ধরে রেখেছিলাম ব্যবসায়ী গোষ্ঠীকে স্বস্তি দেওয়ার জন্য। কিন্তু অন্যদিকে সাধারণ মানুষ সেটার ভোগান্তির শিকার হচ্ছিল। ইচ্ছাকৃতভাবে আমি সুশাসন প্রতিষ্ঠা করব না, কিংবা প্রযুক্তি ব্যবহার করব না, কিংবা যে ধাপে ধাপে গাইডেন্সগুলি দেওয়া হচ্ছে, গাইডলাইন, সেগুলো পরিপালন করব না। এ সময় ভারতের সাথে চলমান বাণিজ্য উত্তেজনা প্রসঙ্গে আলোচকরা বলেন, দেশটির সাথে বাণিজ্য ঘাটতি অন্তত 10 বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি বন্ধ করলে বেশি ক্ষতিতে ভারতই পড়বে বলেও মন্তব্য করেন তারা। ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই থাকবে। যদি কোনো রকম কোনো বাণিজ্যিক টানাপোড়েন আমাদের তৈরি হয়ে থাকে, আমরা নিজেরা স্বাবলম্বী হব। একটা সময় কিন্তু আমরা কোরবানির গরুর জন্য নির্ভরশীল ছিলাম, এখন আমরা খুব অতিরিক্ত গরু আমরা উৎপাদন করতে পারি। পেঁয়াজ, আলু, সুতা, এগুলো যদি আমাদেরকে আমদানি বন্ধ করে দেওয়া, আমদানি করা সম্ভব নয়, মনে করি আমরা সংসম্পন্ন হয়ে যায়। শঙ্কিত হবার কোনো কারণ নাই। যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তারাই কিন্তু হু হু করে তাদের যে প্রোডাক্টগুলি আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করে। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ভারতের সাথে ট্রেড ডেফিসিট আছে। ভারতই আমাদের কাছে বেশি রপ্তানি করছে আমরা যতটা করছি। সুতরাং আমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত আমি আর্থিকভাবে বলবো না, হয়তো সাময়িক কিছু পণ্য আনার ক্ষেত্রে আমাদের অন্য বাজারে যেতে হবে। যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরানো কঠিন জানিয়ে এই অপরাধ বন্ধে আলাদা ট্রাইব্যুনাল করে পাচারকারীদের কঠোর শাস্তি দেওয়ার পরামর্শ দেন অতিথিরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জি, মামুন রশিদ শুনলেন। আমরা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের কাছ থেকে শুনলাম। সেখানে অনেক কিছু আছে, যে বাংলাদেশে যে ভারতের সাথে ট্রেড যে এখন চ্যালেঞ্জ চলছে সেটি আছে, এবং তিনি যে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির কথা বলেছেন সেটিও বলেছেন, সুদহারের কথা বলেছেন, অনেক কিছু সেখানে আজকে বলেছেন। আমরা সেই প্রসঙ্গে আপনাকে ধরিয়ে দিব। তবে যেহেতু আজকে আলোচনাটা মূলত ছিল যে আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে, সে কারণে আমরা এই সংবাদটি দেখলাম। আমরা ফাহমিদা খাতুনের প্রসঙ্গ নিয়েও কিন্তু আসবো। কিন্তু প্রথমত যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে হোয়াইট পেপারটি যেটি দেওয়া হলো, সেখানে মোটা দাগে বলা হয়েছে 15 বছরে পতিত আওয়ামী সরকার চোরতন্ত্র একেবারে স্পেসিফিকলি বলেছে, এবং 2009 থেকে 2023 সাল পর্যন্ত গড়ে 16 বিলিয়ন ডলার এবং
মোট $234 বিলিয়ন পাচার হয়েছে বলে তারা তাদের সেই অভিযোগপত্রে বা তাদের সেই সুপারিশে প্রতিবেদনে তারা সে উল্লেখ করেছেন। এখন আমরা নিজেরা একটা যোগ বিয়োগ করেছি, সেই যোগ বিয়োগে আমরা দেখতে পাচ্ছি যে যদি সেটি সরকারি অর্থ পাচার হয় 35টি পদ্মা সেতু, আবার যদি সরকারি বেসরকারি অর্থ হয় তাহলে 80টি পদ্মা সেতু করা সম্ভব হতো। তাহলে কি পরিমাণে পাচার হয়েছে, মানে কত ধরনের আর্থিক খাতের দুর্গতি হয়েছে, আপনি যদি সার্বিক বিবেচনায় আপনার এই শ্বেতপত্র এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের টিমে যারা যে এই প্রতিবেদনটা দিয়েছে, আপনার বিশ্লেষণ কি? না, ধন্যবাদ। আপনি তো নিজেই খুব সুন্দর কথা বলেছেন এবং আপনাদের যে আজকের যে প্রধান অতিথি ছিলেন তার উদ্ধৃতি দিয়েও আপনি কথা বলেছেন এবং দুজনে আপনারা কথা বলেছেন। সো আপনাদের ওই কথাগুলো সবগুলো হয়তো আজকের আলোচনায় উঠে আসার জন্য মানে প্রয়োজনীয় নয় আর্থিক খাতের দুর্নীতি ছাড়া। তবে শ্বেতপত্রের কথা বলতে গেলে যে আপনারা যে বলেছেন ব্যাংক লুট, তারপরে ইনফ্রাস্ট্রাকচার খাতে যে অতিমূল্যায়িত করার প্রচেষ্টা প্রকল্পগুলোকে, তার মাধ্যমে দুর্নীতি, পুঁজি পাচার, তারপরে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের দুর্নীতি, যেগুলা মূল প্রতিপাদ্য বিষয় হিসাবে উঠে এসেছে। আমি অবশ্য এত বিরাট রিপোর্টটি পড়িনি, তার চুম্বক অংশ তো আগের থেকেই ওই কমিটির যে প্রধান জনাব দেবপ্রিয় ভট্টাচার্য তার কথার থেকেই আমরা সকলেই আগেই জেনে ফেলেছি। আর এই বিষয়গুলো আমাদের আসলে জানা, 15.5 বছরে কি হয়েছে আপনি নিজেও তো অনেক কথা বললেন। তো সেই ক্ষেত্রে এরকম পত্রিকায় প্রথম আলোতে, সমকালে, যুগান্তরে, কালের কণ্ঠে, ডেইলি স্টারে আপনি জানেন এস আলমের দুর্নীতি, বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি পেমেন্ট, তারপরে পদ্মা সেতুর অতিমূল্যায়ন, অপ্রয়োজনীয় রেল সংযোগ, তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে কর্ণফুলী টানেল, প্রায় অনেকগুলো অপ্রয়োজনীয় শ্বেতহস্তিমূলক প্রকল্প। এগুলো নিয়ে কিন্তু আমরা শ্বেতপত্রের জন্য যে অপেক্ষা করছিলাম আসলে তা না। এই কারণেই অনেকেই শ্বেতপত্রের বিষয়গুলো জানেন, একটা কথা। দ্বিতীয়, আপনি জানেন নিঃসন্দেহে এই শ্বেতপত্রের কনসেপ্টটাই কিন্তু এসেছে জনাব দেবপ্রিয় ভট্টাচার্য থেকে, যখন জুলাই বিপ্লবের পরে যখন নতুন সরকার শপথ নেয়। এটা পরবর্তীকালে উনি হয়তো আইডিয়াটা শেয়ার করেছিলেন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের সাথে। আমি যতদূর জানি অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং সামগ্রিকভাবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি তাতে সহায়তা দিতে রাজি হয়েছে। এবং বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশের ব্যাপক দুর্নীতি, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আপনি ইংরেজিতে শুনেছেন ক্রনিক ক্যাপিটালিজম, স্বজনতোষী পুঁজিবাদ, কিংবা রাজনৈতিক সরকারের পৃষ্ঠপোষকতায় যে সর্বব্যাপী দুর্নীতি, এগুলো কিন্তু অনেক আলোচনা হয়েছিল। তা আমরা এই 15.5 বছরের যেই প্রতিষ্ঠানে ডক্টর ফাহমিদা খাতুন কাজ করছেন, সেই ক্ষেত্রে আমি যতদূর জানি তারা শুরু থেকেই কিন্তু ব্যাংক খাতের দুর্নীতি, আর্থিক খাতের সুশাসনের অভাব নিয়ে প্রচুর কাজ করেছেন। এবং আমি যতদূর জানি বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় ব্যাংকিং বিভাগ যে পরিপত্রটি দিয়েছিল তার নিয়োগ উপলক্ষে, সেখানেও লিখেছে যে তারা অনেক দিন যে ব্যাংকিং নিয়ে কাজ করছেন তারই কিছুটা রিকগনিশন, এবং তারা মনে করেন যে বাংলাদেশ ব্যাংকে গেলে ওনারা ওই কথাগুলো কেন্দ্রীয় ব্যাংকও বলবেন, বোর্ডে আলোচনা করবেন। সেটা ইটস এ কাইন্ড অফ রিকগনিশন গিভেন টু দোজ ইকোনমিস্ট। এমনকি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নিজেও আর্থিক খাতের বিশৃঙ্খলা, সুশাসনের অভাব, সামগ্রিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনার অভাবটা তার প্রতিষ্ঠান থেকে অধ্যাপক রেহমান সোবহান সব সময় বলে আসছেন, ডায়ালগের মাধ্যমে সাধারণ জনগণের কাছে নিয়ে যাওয়া, সেভাবে সরকারের উপরে দায়বদ্ধতা সৃষ্টির একটি চেষ্টা করা, জবাবদিহিতা সৃষ্টি করার চেষ্টা করা, সেটা। সুতরাং আমি বলবো এটা নতুন কিছু নয়। সেই সাথে এটাও বলবো তাদের সাথে যারা অর্থনীতিবিদরা সম্পৃক্ত ছিলেন সকলকে আমি মনে করি না তারা they have got very good visibility or clear visibility about how the economy runs, but তাদের অনেকেই কিন্তু আবার অত্যন্ত ভালো প্রাগ্রসর সামষ্টিক অর্থনীতিবিদ কিংবা ট্রেড ইকোনমিস্ট বলতে আমরা যা বুঝি। তো স্বাভাবিকভাবেই তারা কষ্ট করেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্টটি দিয়েছেন এবং সেই রিপোর্টটিতে এবং তারা
এই রিপোর্টটি করতে গিয়ে আরেকটি বিষয় আপনারা জানেন, বাংলাদেশে কিন্তু অনেক দিন যাবত বলা হয়ে আসছে ডেটা ইন্টিগ্রিটির ইস্যু, যে ডেটা বিশ্বাস করা যায় না। সুতরাং এই ডেটাগুলা আপনি যে বললেন $234 বিলিয়ন, তাইলে হাস্যোচ্ছলে বলা যায় যে তাইলে এখন তো আর ওই পাচারটা হচ্ছে না। তাহলে আমরা ধরে নিতে পারি ওই $17 বিলিয়ন মিনিমাম আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে যোগ হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে, এক বছরের কথা, তাই না, অঙ্ক মিললে। সুতরাং এখানে আমি মনে করি ডেটাগুলার এক্সাজারেশন আছে। কারণ ডেটা, সেটার জন্য ওনাদেরকে দায়ী করছি না, কারণ এগুলোর বেশিরভাগ হচ্ছে পত্র পত্রিকা থেকে নেওয়া। আমাদের দেশে কোনো ডিপ ডাইভ রিসার্চ হয় না, রিসার্চ করা সম্ভব নয়, কারণ রিসার্চের পিছনে যেই পরিমাণ টাকা পয়সা দরকার সেটা পাওয়া যায় না। এক, দুই হচ্ছে যারা মাঠ জরিপ করে সেই সমস্ত ছাত্রছাত্রীরা, তরুণ তরুণীরা সামাজিক অবক্ষয়ের শিকার, তারা নিজেরাই ফর্ম ফিল আপ করে দিয়ে দেয়, তারা যায় না গ্রামে গঞ্জে। আমরা বড় বড় ফার্মকে নিয়োগ দিয়ে দেখেছি বিশ্বব্যাংকের অর্থানুকূল্যে প্রকল্প বাস্তবায়নের কাজে, সেখানেও আমরা আমাদের যে ডেটা পেয়েছি, যে জরিপের ফলাফল পেয়েছি বিভিন্ন আউটসোর্স এজেন্সি থেকে, দিজ আর অল জন্ডিস্ট প্রোডাকশন। সো এই কারণে ডেটাগুলো ঠিক নাই বাংলাদেশে। দ্বিতীয় হচ্ছে এই সময় স্বল্পতার কারণে হোক, যে কোনো কারণে হোক, যে এগুলা বেশিরভাগ হচ্ছে পত্রিকার হেডলাইন ভিত্তিক। সো এটা করার জন্য আমার মতো যদি একজন অর্থনীতির ছাত্র, বিশ্বব্যাংক এবং তার প্রতিসঙ্গী, অনুষঙ্গী, সহযোগী প্রতিষ্ঠানের একজন পরামর্শক হিসাবে কাজ করেছি অনেক বছর যাবৎ। সো আমরা এগুলা অনেকগুলো ব্যাপারে আইএফসির হয়ে, ইউএনডিপির হয়ে, বিশ্বব্যাংকের হয়ে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা রিভিউ করতে গিয়ে, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা রিভিউ করতে গিয়ে, সরকারের রাজস্ব আদায়ের সমস্যাগুলো চিহ্নিত করতে গিয়ে, সরকারের সামগ্রিক পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন প্রকল্পে কাজ করতে গিয়ে, আইবাস প্লাস প্লাস প্রকল্পের ফাংশনাল রিভিউ করতে গিয়ে, অপারেটিং অডিট করতে গিয়ে আমরা দেখেছি এই ডেটা, বেশিরভাগ ডেটা নেওয়া হয় যেহেতু বিবিএস এর ডেটাগুলা ভুল ডেটা কিংবা অতিরঞ্জিত ডেটা কিংবা প্রভাবিত ডেটা, পত্রপত্রিকাগুলোর এটা হচ্ছে বেস্ট। তো এইখানে এই কমিটির কাছেও যে হঠাৎ করে অন্য প্ল্যানেট থেকে ডেটা নিয়ে এসছেন তা না। আর দ্বিতীয় কথা আপনাকে বলি যে এই রিপোর্টটা তো হয়েছে, আপনি জানেন কিনা বাংলাদেশে কিন্তু একটা তো ডেটা ইন্টিগ্রিটির ইস্যু। আমরা জানি যে গ্লোবাল ইন্টিগ্রিটি রিপোর্ট যেটা বের হয়, ওখানে $7 থেকে $8 বিলিয়ন পাচারের এরকম একটা তথ্য তারা দিয়েছে। তো সেইটাও আমরা যখন পরবর্তীকালে আমাদেরকে পুঁজি পাচার, অর্থ পাচার, এগুলোর ক্ষেত্রে যে এগমন গ্রুপের মেম্বার মানি লন্ডারিং, বাংলাদেশের বিভিন্ন গবেষণা কিংবা গবেষণা তুল্য জরিপে উঠে এসেছে যে বাংলাদেশে পুঁজি পাচারের বেশিরভাগ হয় ট্রেড বেসড মানি লন্ডারিং, আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং। তো এখন আন্ডার ইনভয়েসিংটা বেশিরভাগ করা হয় আমাদের মতো অর্থনীতিতে কর ফাঁকি দেওয়ার জন্য। তো সেখানে কর তো ফাঁকি, আপনার ডলারে আপনি যে কেমিক্যাল ইম্পোর্ট করেন, কেমিক্যালের পয়সাটা তো চায়নার এক্সপোর্টারকে পরায়গন্ডায় দিতে হয়, সিঙ্গাপুরের এক্সপোর্টারকে দিতে হয়, কিংবা ইউরোপের এক্সপোর্টারকে দিতে হয়, ভারতীয় এক্সপোর্টার দিতে হয়। তাহলে সেক্ষেত্রে কিভাবে দেন? আপনি কর ফাঁকির জন্য হয়তো কম মূল্য দেখান, কিন্তু আপনাকে কিন্তু দুবাই থেকে কিংবা অন্য কোনো মিডল ইস্টের দেশ থেকে, ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে ডলারটা ঠিকই দিতে হচ্ছে। সো সেই ক্ষেত্রে একটা আন্ডার ইনভয়েসিং। আরেকটা হচ্ছে ওভার ইনভয়েসিং। তো ওভার ইনভয়েসিং কিভাবে করে? আমরা প্রাথমিকভাবে পত্রপত্রিকায় রিপোর্ট এসছে, এটা নিয়ে আরও ব্যাপক গবেষণা উচিত ছিল, কিন্তু বাংলাদেশে হয়নি। এখানে বেশিরভাগ অর্থনৈতিক রিপোর্ট কিংবা জরিপ পত্রপত্রিকার হেডলাইন ভিত্তিক। আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা যদি ভালো ইংরেজি জানতো আর যদি বেশিরভাগ যদি ইকোনমিক্স পড়তে পারতো, তাহলে তারাই ভালো রিসার্চার হতে পারতো বাংলাদেশি স্ট্যান্ডার্ডে। উই ডিডন্ট নিড এনি মোর সো কল ইকোনমিস্ট অর পিএইচডিস, কারণ এখানে কোনো গভীর কোনো গবেষণা হয় না, এবং এই ক্ষেত্রে সেই গবেষণাটি হয় নাই। এখন আপনি এটা পুঁজি পাচারের কথা বললাম, এক্সপোর্টাররা এক্সপোর্টের ক্ষেত্রে বলা হয়, অভিযোগ আছে যে তারা ওভার ইনভয়েসিং করে, বেশি টাকা পাঠিয়ে দেয়, কিংবা রপ্তানি আয় আনে না দেশে। তো সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে রপ্তানি আয় না আনলে বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম আছে, প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট ইস্যু করতে হয়, বিল অফ এন্ট্রি রিকনসিলিয়েশন করতে হয়। সুতরাং মানে
এই 9/11-এর পরে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু সংখ্যক মিডল ইস্টের কান্ট্রি ছাড়া বাকি দেশগুলোতে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ইউ মেম্বার কান্ট্রিগুলোতে, নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে এক্সট্রিমলি টাফ। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের মানে এই যে আমরা যে সুইপিং রিমার্ক করি, $17 বিলিয়ন, $14 বিলিয়ন, $18 বিলিয়ন, এগুলা দে অল অফ দিস ওয়ারেন্টস রিইনভেস্টিগেশন, রিভ্যালিডেশন এক্সারসাইজ এবং এই ধরনের ডিপ ডাইভ গবেষণা দরকার এটার পিছনে। তবে এটা সত্য কথা যে প্রচুর পুঁজি পাচার হয়েছে এই সমস্ত দুর্বল সুশাসনের দেশে, দুর্বল আইনের দেশে, দুর্বল জবাবদিহিতার দেশে। পুঁজি পাচার, আর্থিক খাতে অনিয়ম, তারপরে ডিরেক্টলি রেমিট করে দেওয়া, আর্থিক ব্যাংকগুলোর মালিক যারা ছিল তারা নিজেরাই এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত। এবং আপনাদের এই আলোচনায় উঠে এসেছে, আমি পত্রিকা একটা দেখেছি যে আপনি হয়তো সম্ভবত বলেছেন যারা, কিংবা আপনার কোনো বিতার্কিক বলেছে যে যারাই কর খেলাপি, তারাই ঋণ খেলাপি, তারাই আবার পুঁজি পাচারকারী। এই যে একটা নেক্সাস, যেটা আপনারাও বলেছেন যে ব্যবসায়ী, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদদের নেক্সাস, এটা তো আমরা অনেক দিন যাবৎ আলোচনা করে আসছি। এখন আমাদের যদি এগিয়ে যেতে হয় সেইগুলার রিভ্যালিডেশন দরকার এবং আমরা আগাবো কিভাবে, এইটা যাতে রিপিট না হয়। আমাদের যেমনটা এটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দরকার, আবার আমাদের রাজস্ব আদায় বাড়ানো দরকার। তার সাথে আমরা আরেকটা যোগ করেছি আজকে, তারাই আবার মিডিয়া হাউসের মালিক, তারাই কর্পোরেট কোম্পানির মালিক, আপনার অনুষ্ঠানে আগেই তারাই পত্রিকার মালিক। সুতরাং যাব কোথায়? মানে যে ঋণ খেলাপি, কর তারপর খেলাপি, আমাদের সমাজটা হচ্ছে আপনি জানেন ঝেড়ে কাশা যায় না। কারণ আপনি প্রথমে দেখেছেন সবকিছুর বিরুদ্ধে বিপ্লব, সবকিছুর বিরুদ্ধে বিদ্রোহ, সবকিছুর বিরুদ্ধে শাস্তির দাবি। এই যে এই তদন্ত কমিটির কিংবা শ্বেতপত্র কমিটির প্রধান যে বলছেন যে এই যে যদি বিচার না হয় যারা ব্যাংক লুটপাট করেছে, তাহলে জুলাইয়ের শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এটার বিচার হবে? এটার আইন আছে? বাংলাদেশে আইন কোথায়? বাংলাদেশে অর্থ ঋণ আদালতে একটা কেস উঠলে কতদিন লাগে এটা নিষ্পত্তি হতে? সামান্য কেস, সিআরপিসির কেস 14 বছর থেকে 30 বছর লাগে। এবং এখন হাইকোর্ট বন্ধ, বিভিন্ন সময় স্ট্রাইক, বিভিন্ন সময় ওনারা সময় মতো উঠেন না। তারপরে প্রচুর মামলা হচ্ছে পেন্ডিং, মানে হয়ে গেছে, ডিসপোজাল হচ্ছে না। এর মাননীয় প্রধান বিচারপতি বারবার কিন্তু বিভিন্ন সময় অতীতকালেও বলেছেন, বর্তমানেও বলছেন। এখানে ডক্টর ফাহমিদ আজকে বলেছেন বিশেষ ট্রাইব্যুনাল করে এগুলি করা যায় কিনা, সেটা কিন্তু সুপারিশ আমরা বারবার বলেছি, বিশ্বব্যাংক বলেছে, আইএমএফ বলেছে যে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে একটা বিশেষ ট্রাইব্যুনাল করা উচিত, বিশেষ বেঞ্চ করা উচিত। অর্থ ঋণ আদালত আমাদের এখানে প্রমাণিত হয়েছে আমাদের এখানে যে তারা খুব একটা কার্যকর নয়। তাদের একটা হচ্ছে ক্যাপাসিটি ইস্যু, আর একটা হচ্ছে তাদের এত মামলার যে মানে জমে উঠেছে। শুধুমাত্র এই গেল 4 মাসে 4800-র উপরে মামলা হয়েছে, শুধু ঋণ খেলাপির মামলা। তো এইগুলার কবে নিষ্পত্তি হবে? আমার আইনটা কোথায়? আপনি, ইট ইজ ভেরি ইজি টু সে আমাদের টাকা যে পাচার হয়ে গেছে টাকাটা আদায় করতে হবে। টাকাটা আদায়ের ঘটনা জানেন আপনি? আমরা বিগত সরকারের সময় আদায়ের জন্য চেষ্টা করেছিলাম, কাজ করেছিলাম, আমাদের প্রতিষ্ঠান একযোগে কাজ করেছিল। সেখানে শুধুমাত্র $2.5 মিলিয়ন সমমানের টাকা আনতে দেশে মামলায় জিততে হয়েছে দুদকের তত্ত্বাবধানে, তারপরে সিঙ্গাপুরে গিয়ে মামলায় জিততে হয়েছে, তারপরে এই টাকাটা আমরা দেশে আনতে পেরেছি। ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। সো আইনি বিধানকে নবায়ন না করে, নতুন আইন না তৈরি করে, কোর্টের ক্যাপাসিটি বৃদ্ধি না করে, মাননীয় অ্যাটর্নি জেনারেলের তত্ত্বাবধানে বিশেষ বেঞ্চ স্থাপন ছাড়া, কিংবা আমাদের তো বেশিরভাগ লোক, এমনকি এই কমিটি তো হাউ দ্য প্র্যাকটিক্যাল ইকোনমি রানস, হাউ দ্য প্র্যাকটিক্যাল ব্যাংকিং রানস, ওই ধরনের কোনো লোক কি ছিল? আপনি দেখেন ব্যাংকিং এর যে টাস্কফোর্স হয়েছে ওখানে প্র্যাকটিক্যাল ব্যাংকার কয়জন? সো আবার আপনি হয়তো বলবেন প্র্যাকটিক্যাল ব্যাংকারদের কাছ থেকে তো তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ শুনি তারা ব্যাংক মালিকদের সাথে কিংবা ব্যাংক লুটেরাদের সাথে মানে কনাইভেন্স করে
তারাও কিন্তু ব্যাংকের 12টা বাজিয়েছে। তো এই যে একটা অনাস্থা, ক্লোজ লিয়াল সোসাইটি, আপনাকে আমি চিনি, আপনার বাবা আমার বাবাকে চিনে, একে অপরের সাথে দূর সম্পর্ক আত্মীয়, কারো বাড়ি গোপালগঞ্জ ছিল, এখন কারো বাড়ি চট্টগ্রাম, এই যে বিভিন্ন লেপটালেপটি করে আমরা বসে আছি, এখানে কিভাবে আপনি নতুন সংস্কারকে পরিচালনা করবেন, কিভাবে কোর্টকে ঢেলে সাজাবেন, কিভাবে আপনি নতুন আইন ঢেলে সাজাবেন। আপনি জানেন 2007 এবং 2008 ডক্টর আকবর আলী খানের নেতৃত্বে বেটার রিফর্ম বিজনেস ফোরাম আগেই হয়েছিল, ডক্টর ফখরুদ্দিনের নেতৃত্বে, পরবর্তীকালে মির্জা আজিজদের নেতৃত্বে অর্থ উপদেষ্টা, পরবর্তীকালে আমরা যখন বেটার বিজনেস ফোরাম থেকে বলেছিলাম আমাদের তো আইন নাই, কিভাবে আমরা নতুন আইন নাই, 1947 সালের বৈদেশিক মুদ্রা বিনিময় আইন, যখন নাকি পুলিশ ওই ডান্ডা বেরিয়ে পড়াইতো মানুষকে, হাফ প্যান্ট পরে ঘুরতো লাঠি নিয়ে, সেই পুলিশ দিয়ে আমরা স্বাধীনতার 54 বছর পরে, 53 বছর পরে বাংলাদেশের প্রাইভেট সেক্টর লেড গ্রোথকে ড্রাইভ করার জন্য চালিয়ে যাচ্ছি। পটেনশিয়াল গাইডলাইন করে বাংলাদেশ ব্যাংক নতুন আইন আনতে পারে না। বাংলাদেশ ব্যাংক রিকমেন্ড করেছে আইন মন্ত্রণালয়ের কাছে, আইন মন্ত্রণালয়ের বিচার ব্যবস্থার কাছে রিকমেন্ড করেছে, কিন্তু আইন তো হয় নাই। আমাদের বিনিয়োগের জন্য আধুনিক আইন নাই, আমাদের ফরেন এক্সচেঞ্জ প্রফিট রিপেট্রিশনের জন্য আইনকে আধুনিকরণ করা হয় নাই। তো এইগুলো আর্থিক খাতের সমস্যা শুধু খেলাপি ঋণ না, আর্থিক খাতের সমস্যা শুধু লুটপাট না, কিভাবে খেলাপি ঋণ বন্ধ করা যায়। আমাদের এখানে দেখেন, আমাদের কোনো দেউলিয়া আইন আছে, 1997 সালের আইন, সেটা আপনাকে কোনো ধরনের এক্সিট দেয় না। আপনি যদি সঙ্গত কারণও ব্যবসায় লস করেন, আপনি বেরোতে পারবেন না জীবনও ব্যাংকের সেই করাল গ্রাস থেকে। সুতরাং ভারত প্রচুর কাজ করে তার আইবিসি করেছে, ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি কোড। আমাদের আইএফসি অর্থায়নে আমরা নিজেরা কাজ করেছি। বাংলাদেশের একটা দেউলিয়া আইনের জন্য সুইটেবিলিটি এন্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস রিভিউ আমরা বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংকের সাথে একযোগে কাজ করেছি, মোটেই আগায় নাই। বাংলাদেশ ব্যাংক এটাকে ইম্পর্টেন্ট মনে করেন না। তো সেই ক্ষেত্রে এখন আবার ইন্টারিম গভর্নমেন্টের প্রায়োরিটি চেঞ্জ। এখনকার আপনি ফাইল রিলিজ করবেন, অ্যাপ্রুভাল, প্রমোশন। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, অন্যান্য আলাপে না যাই আমি, উনি আমাকে একটা উদাহরণ দেয়। আমি বললাম যে ডক্টর ফখরুদ্দিনের সাথে আমি লাস্ট একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তখন ডক্টর ফখরুদ্দিন বলেছিলেন যে এত এত ফাইল আসে দৈনন্দিন কাজের অ্যাপ্রুভালের জন্য, ওইটা আমার 70 to 80% টাইম চলে যায়, আমি নতুন চিন্তা করব কিভাবে। এবং এক্স্যাক্টলি ওনারই মানে একই ধ্বনিতে উনি মাননীয় প্রধান উপদেষ্টা বলেন, মামুন একজন সরকারি কর্মকর্তার নামের বানান শোধরানোর অ্যাপ্রুভালের জন্য আমার কাছে ফাইল এসে বসেছিল। একটা মানে এনিবডি জয়েন্ট সেক্রেটারি অ্যাবাব, জেনারেল ম্যানেজার অ্যাবাব ইন কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড সরকারি কলেজ এবং মানে অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাবাবের প্রত্যেকটা প্রমোশন, অ্যাপ্রুভাল, বিদের যাত্রা, ট্রেনিং, সমস্ত ফাইল কিন্তু এই প্রধান উপদেষ্টার কাছে যায় এবং এটা কোনো পরিবর্তন হয় নাই। তো সংস্কার তো ওই জায়গায় দরকার। তাহলে তো যেভাবে সংস্কারের দাবি উঠেছে, কিছুদিন পরে বুড়িগঙ্গা নদীর ঘোলা কেন, নদীর পানি, তারপরে আমার মন খারাপ কেন, মাঝখানে একবার শুরু হয়েছিল না বিষণ্ণতা একটি রোগ, প্রচুর বিজ্ঞাপন দিত নোভার্টিস নিজে বিক্রি হয়ে যাচ্ছে, আজকে পত্রিকায় পড়লাম। সেই বিষণ্ণতা একটি রোগ, এক একজন তো এক একটা কথা বলবে যে মানে তরুণ থেকে যুবক হয়ে ওঠার যে সমস্যা, পিউবার্টি বলা হয়, এটারও তো একটা সংস্কার দরকার। তাদের মন খারাপ হয়ে যায়, ওই সময়ে মন খারাপটা ভালো করতে পারে কিভাবে, সংস্কার প্রত্যেকটা জায়গায় মানে প্রয়োজন। এখন আমার তো এজেন্ডা ঠিক করতে হবে, আমি কোনটাকে আমি যাতে আমার প্রায়োরিটিটাকে নষ্ট না করে দেই। সেই ক্ষেত্রে আপনাকে আবার যদি আর্থিক খাতের বিশৃঙ্খলা এবং শ্বেতপত্রে আসি, সেই ক্ষেত্রে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে। আমরা একটা বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম যারা মামুন রশিদের কাছ থেকে আর্থিক খাতের যে সুশাসন সেটি নিয়ে, এবং এখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আসলে আলোচনা আসলো, সংস্কার করলে কি সব সমাধান হয়ে যাবে কিনা, এবং আর্থিক খাতের আমরা যেটা বলছি পুঁজি পাচার বা আমাদের যে অনাদায় ঋণ, এগুলি হলে কি সব শেষ হয়ে যাবে কিনা, সেটি কিন্তু আমরা সুস্পষ্টভাবে আরও জানবার চেষ্টা করবো। একটা বিরতির পর প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আবারও ইস্পানী মির্জা শুভরাত্রিতে ফিরে আসবো।
স্প্যানিশ মির্জা বর্ষবরাতিতে আবার ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন আর্থিক খাত বিশেষজ্ঞ জনাব মামুন রশিদ। আমরা কথা বলছিলাম আর্থিক খাতে সুশাসনে। আমি এই আর্থিক খাতে সুশাসনের পাশাপাশি এই যে শ্বেতপত্র নিয়ে নানা রকম বিশ্লেষণ, সেখানে আসি। আমরা ডক্টর ফাহমিদাকে আজকে একটা কথা বলতে দেখেছি এবং তিনি বলেছেন যে আদানির সাথে যে বিদ্যুৎ চুক্তিটি হচ্ছে সেটা একপক্ষীয় চুক্তি, এবং সেই জায়গাটায় আসলে আমাদের বাংলাদেশের জনগণ এবং আমরা যারা সবাই বুঝতে পারছি। আসলে এই চুক্তিটি নিয়ে আপনার বিশ্লেষণ কি, যেটি ডক্টর ফাহমিদা বলেছিলেন? না, একটা তো জিনিসটা হচ্ছে, আপনি জানেন বিদ্যুৎ খাতের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের জন্য কিংবা প্রাইভেট সেক্টরকে বিদ্যুৎ সরবরাহের জন্য ইনডেমনিটি, ফিলিপাইনের মতো ইনডেমনিটি দেওয়া হয়েছিল সরকারি কর্মকর্তাদেরকে। এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। দ্বিতীয় হচ্ছে, বিদ্যুৎ খাতে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য ক্যাপাসিটি পেমেন্টের একটা ক্লজ আনা হয়েছে, যে আমি যদি বিদ্যুৎ উৎপাদন করি সরকারের সাথে স্বীকৃত পর্যায়ের, সেই ক্ষেত্রে বিদ্যুৎ যদি ন্যাশনাল গ্রিড যদি বিদ্যুৎটা নাও নিতে পারে, আমাকে মিনিমাম ক্যাপাসিটি বেসিসে যেখানে আমার এগ্রিমেন্ট হয়েছে সেই ভিত্তিতে আমাকে টাকা দিতে হবে। তো এখন এটা ক্যাপাসিটি পেমেন্ট। দ্বিতীয়, বেশিরভাগ টাকা চলে গেছে আমাদের ক্যাপাসিটি পেমেন্টে। তৃতীয় হচ্ছে আদানির বিষয় আসি। আদানির বিষয়টা আপনি জানেন, বাংলাদেশে যেমন ক্রনিক ক্যাপিটালিজম, আদানিও কিন্তু একটা ক্রনিক ক্যাপিটালিজমের পার্টনার মিস্টার মোদির। তো আদানি সরাসরি, মানে ভারতে আরো উদাহরণ আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম না, যেখানে আদানিকে এক্সট্রা অর্ডিনারি পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়েছে মোদী সরকার কর্তৃক, কিংবা সামগ্রিকভাবে ভারতের বর্তমান সরকার কেন্দ্রিক। সো আদানির সাথে যে চুক্তিটি হয়েছিল তৎকালে, আপনাকে আগেই বলেছি, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থানুকূল্যে আমরা আমাদের সরকারের জন্য মানে সহায়তায় আমরা এনার্জি সিকিউরিটি অপশন করেছি, পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান নিয়ে কাজ করেছি। সো সেই ক্ষেত্রে তখন এশীয় উন্নয়ন ব্যাংকের ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদরা কিংবা বিশেষজ্ঞরা বলেছেন আমাদেরকে যে তোমরা কিভাবে এই ধরনের একটা আনইভেন চুক্তি করতে পারলে। তো এখানে বেশি সময় নেই জনাব কিরণ, আমি আপনাকে বলি, এইখানে সরকারি কর্মকর্তাদের সাথেও কথাবার্তা হয়েছে, শ্বেতপত্র কমিটিকেও দেখেছি কথা বলতে, আমরাও বলেছি, তারা বলেছে তাদেরও চোখে ঠুলি পরিয়ে দেওয়া হয়েছিল। এইটা একদম উপরের লেভেলে হিসাস পর্যায়ে কাজটা হয়ে গেছে, দ্রুততম পর্যায়ে। জনাব আদানি, আপনার মনে আছে কিনা যে ওখান থেকেও সুযোগ সুবিধা নিয়েছেন, ঝাড়খণ্ডে বাংলাদেশের জন্য ডেডিকেটেড ট্যাক্স বেনিফিট নিয়েছেন। ঝাড়খণ্ড সরকার যেহেতু অনেকগুলা এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে ওখানে পাওয়ার প্ল্যান্টে, সেখানে তারা সাবসিডি দিচ্ছে আদানির পাওয়ার প্ল্যান্টকে। আবার এইদিকে আদানি অনেক সময় ওই যে ক্যাপাসিটির কারণে, ক্যাপাসিটি প্রবলেমের কারণে সেই ক্ষেত্রে কিন্তু তারা বিদ্যুৎ না দিয়ে কিন্তু ওই ক্লোজে সামির যেমন পায়, যেমন অন্যরা যেমন পেয়েছে, তেমনটি ইউনাইটেড যেমন পেয়েছে, অন্য যারা পাওয়ার জেনারেটর তারা যেমন পেয়েছে, আদানিও সেভাবে পায়। কিন্তু আদানির টাকাটা এখন দ্রুততম পর্যায়ে দিতে হচ্ছে বিভিন্ন টেনশনের কারণে, সেটা অন্য আলোচনা। তো আদানির এই এখন এইটা প্রথম দিকে আমাদের বিদ্যুৎ উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেছিলেন এগুলা রিভিউ করা উচিত। ওনারা যখন সরকারে যোগ দেননি তখন এই আলোচনাগুলো করেছেন। যেমনটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় অনেক কথা বলেছিলেন, এখন বাস্তবতার মুখোমুখি হয়ে উনি এগুলার থেকে দূরে সরে আসতে হচ্ছে। এটা হয়ে থাকে সাধারণত সরকারের বাইরে যখন লোকেরা থাকে অনেক সময় আদর্শের চর্চা করাটা অনেকটা ইজি। সরকারের ভিতরে ঢুকে গেলে, পলিটিক্যাল সরকারে ঢুকলে আরো ডিসকমফর্টিং হয়ে যায়, আরো বাধ্যতামূলক হয়ে যায় অনেক সময়। আমি কাউকে দায়ী করি না, বাট তখনই একটা তো ইনফ্লেটেড প্রাইস, দ্বিতীয় হচ্ছে দুই পক্ষের সরকারের আনুকূল্য, তৃতীয় হচ্ছে সমস্ত ভারতের সাথে অনেকগুলো চুক্তি, কিন্তু শুধু আদানি চুক্তি না, অনেকগুলো চুক্তি কিন্তু আমাদের আনইভেন চুক্তি হয়েছিল। এবং পরবর্তীকালে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, নৌপথ মন্ত্রণালয়ের অনেককে, যেহেতু তাদেরকে আমার মানে শিক্ষকতার সুযোগেই বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগে, ক্লাস নেওয়ার সুযোগে তাদের সাথে আমার একটা নৈকট্য আছে, তাদের অনেকেই বলেছেন যে তাদেরকে সুযোগই দেওয়া হয় নাই। তাদের মন্ত্রণালয়ের মন্ত্রী ডেকে বলেছেন আপনারা ভারতীয় হাইকমিশনে চলে যান, মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে যাচ্ছেন সফরে, ধরা হবে তাকে, এই চুক্তি হলো না কেন, ওইটা হলো না কেন, দুই প্রধানমন্ত্রী আলোচনার বাস্তবায়ন কয়টা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে যদি কোনো কিছু অনাদায়ী থাকে, কোনো কিছু অসম্পূর্ণ থাকে, এটা মেনে নেওয়া হবে না, আপনাদেরকে দায়ী করা হবে, পরে চাকরি নিয়ে টানাটানি হবে। সুতরাং ওনারা গিয়ে নিজেরাই ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে গিয়ে
অনেকটা বুঝে অনেকটা না বুঝে চুক্তিতে সই করে ফেলেছেন, চুক্তিপত্র তৈরি করে দিয়েছেন। তখন এটা পাশ করে এটা বগল দাবা করে ওই যে যারা গিয়েছে দিল্লিতে তখন সবাই হাসি মুখে ছবি তুলেছেন, চুক্তি তো আগে সই হয়ে গেছে। তাহলে এখন এই যে চুক্তি হলো, নিশ্চয়ই এটা বুঝতে পারছি একটা অসম চুক্তি। এখন আমাদের করণীয় কি এই চুক্তি নিয়ে? চুক্তিটাকে আনওয়াইন্ড করা। এখন যে টেনশন চলছে ভারতের সাথে, আপনি নিজে জানেন যে একজন সাংবাদিককে এত বড় অভিযোগ থাকা সত্ত্বেও একই ধরনের অভিযোগে কিন্তু অন্যান্য সাংবাদিকরা জেলে বসে আছেন। একজন সাংবাদিককে কেন আইনের আশ্রয় নেওয়া গেল না, এগুলা বিভিন্ন করিডোরে আলোচনা হচ্ছে। টেনশনগুলা কেন? তো এইগুলা সরকার একটু পুনর্বিবেচনা করছে, হয়তো একটু সময় নিচ্ছে। আমি এটাকে তাই করি না। যেমন আগে বলা হয়েছিল আমাদের যারা একজন বিশেষজ্ঞ তো এই শ্বেতপত্র কমিটিতেই ছিলেন, বিদ্যুতের সাথে কাজ করেছেন আগের তত্ত্বাবধায়ক সরকারের সময়, সামরিক বাহিনী সামরিক বাহিনীর সহযোগিতায় যে সরকার চলছিল 2007-08-এ, তখন তো উনি তো নিজেই বলেছিলেন এটাকে রিভিউ করা উচিত। নিঃসন্দেহে উনি এখনো আবার আলোচনা করতে পারেন মাননীয় বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টার সাথে। বাট আমরা তো পত্রিকায় দেখেছি যে বিগত সরকার যেটা করে নাই তার থেকে তড়িৎভাবে আদানির টাকা পরিশোধ করা হচ্ছে, তাই না? একটা দেখেছি। দ্বিতীয়, আমরা শুনেছিলাম যে এই ক্যাপাসিটি পেমেন্টটা বন্ধ করা না গেলেও এটাকে পুনর্মূল্যায়ন করা যায় কিনা, তাই না, রিভিউ করা যায় কিনা, সেটা হয়তো হবে। কিন্তু ওই যে বলে না, রাইট ডিসিশন অ্যাট দ্য রাইট টাইম, হয়তো আমরা বলছি ঠিকই, ওনারাও সরকারের বাইরে থেকে বলেছেন, শ্বেতপত্র কমিটির বাইরে থেকে বলেছেন, এখনো তো বাস্তবায়নের ক্ষেত্রে দেখছেন মহা চ্যালেঞ্জ এসে দাঁড়িয়ে গেছে। হয়তো দিস ইজ নট দ্য রাইট টাইম, হয়তো রাইট টাইম আসবে। আমরা আশা করছি রাইট টাইম আসবে। আমাদের প্রত্যেকটা সমতার ভিত্তিতে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা গতকাল এবং আজকে বলেছেন ভারতের সাথে বাংলাদেশের সকল চুক্তিগুলা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সমতার ভিত্তিতে পুনর্বিবেচিত হওয়া প্রয়োজন, তাই না? আমরাও আশায় বুক বেঁধে আছি। অবশ্যই এটা স্বাধীন জাতি, নিজের পায়ে দাঁড়াতে হবে এবং প্রতিটি চুক্তি জনগণের পক্ষের যেতে হবে এবং জনগণের স্বার্থকে উচ্চকিত করে চুক্তিগুলো করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার প্রিয় দর্শক, আমরা এই আলোচনায় ফিরব, তবে শেষ আলোচনায় ভারতের সাথে যেহেতু আমাদের প্রসঙ্গে আসছে, বাণিজ্যিক টানাপোড়েন টানাপোড়েন চলছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবার একটা বিরতি নিচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে ফিরে আসছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন আর্থিক খাত বিশেষজ্ঞ মামুন রশিদ, এবং একই সাথে আমরা জানিয়ে রাখি যে আমরা আজকে যে অনুষ্ঠান করেছিলাম সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের কয়েকটা বিষয় নিয়ে আমি ছোট করে জানবার চেষ্টা করব। ভারতের সাথে একটা টেনশনের প্রসঙ্গও কিন্তু আজকে ডক্টর ফাহমিদা খাতুন তার আলোচনায় বলেছিলেন, এবং তিনি যে আমাদের ট্রেড যে ব্যালেন্স না সেটাও বলেছেন, এবং বলছে যে আমরা প্রয়োজনে যদি এরকম হয় যে আমরা অন্য কোনো দেশকে আমরা বের করতে হবে এবং সেটার জন্য প্রস্তুত থাকার জন্য তিনি বলেছেন। আমি একটা প্রসঙ্গ শুধু আপনার কাছে আমার নিজের প্রশ্ন সেটি করতে চাই, সেটা হচ্ছে ভারতের সাথে অন্য পার্শ্ববর্তী দেশগুলোর আসলে সুসম্পর্ক কীরকম চলছে। আমরা যদি নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তানের সাথে দেখি, তাহলেও দেখি এক ধরনের বৈরিতার মতো মনে হয়। ভুটানে কিন্তু আগে ভারতীয় কোনো নাগরিক যেতে সেখানে কোনো এন্ট্রি পাস লাগতো না, এখন এন্ট্রি পাসও লাগে, সাথে প্রতি রাতের জন্য 1200 টাকা, বাংলাদেশি টাকা 1200 বা 1500 টাকা করে তাদের দিতে হচ্ছে। আবার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মালদ্বীপও কিন্তু একই অবস্থা চলছে, বাংলাদেশেও একই অবস্থা চলছে। তো বাংলাদেশের টেনশনটা যেহেতু একটু ভিন্ন, কারণ এখানে একটা ধর্মীয় একটা বিষয়কে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে। আপনি কি মনে করেন কিনা যে বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশ ভারতের সাথে এই টেনশন থাকলে বাংলাদেশ কোনো রকম কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে কিনা? সোজা উত্তর হচ্ছে চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। এটার কারণ কস্ট অফ শিপমেন্ট, অ্যাভেলেবিলিটি, সোর্সিং, টাইমলি প্রকিউরমেন্ট। আমাদের তো ধরেন অতি প্রয়োজনীয় ভোগ্য পণ্যের উপরে ভারতের উপরে নির্ভরশীলতা আছে। আপনি জেনে থাকবেন কোভিড কালে আমাদের কিন্তু ইম্পোর্ট অনেক বেড়ে গিয়েছিল ভারত থেকে, এবং ভারত কিন্তু নাম্বার 1 হয়ে গেছিল, চায়না না। কারণ চায়নার প্রক্সিমিটি দূরে, ভারত আমাদের নিকটবর্তী দেশ, এবং ভারত এই সমস্ত পণ্যাদি তারা রপ্তানিও করে থাকে, শুধু বাংলাদেশে না, অন্যান্য দেশে রপ্তানি করে তারা। চাল, ডাল, তারপরে গম, তারপরে সুগার, ওগুলো তো রয়েছে, কৃষি পণ্যাদি তো রয়েছে। সো কৃষি পণ্যাদিতে আমরাও যদি আপদকাল না হয়, আমরাও কিন্তু প্রায় স্বয়ংসম্পূর্ণ, খুব কম আমাদের ইম্পোর্ট করতে হয়। এখন অবশ্য ডেটা ইন্টিগ্রিটির কারণে দেখা যাচ্ছে হয় আমাদের জনসংখ্যা বেশি, উৎপাদন কম হচ্ছে, এটা অন্য আলাপ।
তো ভারতের উপরে আমাদের নির্ভরশীলতা আছে। ভারত থেকে যদি পূর্ব ভারত থেকে আমরা আমদানি করি তাহলে আমাদের লাগে 2 থেকে 3 দিন, আপ টু আন্ধ্রা। যদি আমরা বিশাখাপট্টনম পর্যন্ত যাই পোর্ট হিসাবে 3 দিন লাগে। আমরা যদি বোম্বে কিংবা গুজরাটের পোর্ট ব্যবহার করি তাহলে আমাদের লাগে 6 থেকে 7 দিন। সেখানে আমরা যদি চায়নার নিকটবর্তী পোর্টকে ব্যবহার করি, সাংহাইকে, তাহলে আমাদের লাগে 16 দিন। আর যদি আমরা বেইজিং তো ল্যান্ডলক, যদি আমরা ওই কাছাকাছি অন্যান্য প্রদেশের পোর্ট থেকে আনি আমাদের লাগে 21 থেকে 30 দিন চায়না থেকে আনলে, যেটা আরেকটা কান্ট্রি, বিরাট সোর্সিং কান্ট্রি আমাদের জন্য। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে আমাদের পেট্রাপোল বেনাপোল ব্যবহার করে আমরা কিন্তু অনেক কিছু ট্রাকে নিয়ে আসতে পারি, যেটা চায়না থেকে সম্ভব না, অনেক দিন লাগবে, শিপমেন্ট ছাড়া পথ নেই। তো এগুলোর কারণে আমাদের নির্ভরশীলতা রয়েছে। সেটা আবার উল্টা জিনিসটাকে যেটা আপনারা আলোচনা করেছেন, ভারতেরও কিন্তু একটা বিরাট বাজার বাংলাদেশে, ভারতের জন্য প্রক্সিমিটি ইজ ভেরি ইজি। আর দ্বিতীয় কথা হচ্ছে বাণিজ্য ক্ষেত্রে খুব একটা প্রভাবিত হওয়া উচিত নয়, তার কারণে ভারতকে ভাবতে হবে। তার কারণ হচ্ছে ভারত কিন্তু গণচীন থেকেও ইম্পোর্ট করে। আপনার মনে আছে কিনা 2004 সালে যখন নাকি অটল বিহারী বাজপেয়ী তো হু জিনতাওর সাথে মিটিং করতে যায়, তখন অটল বিহারী বাজপেয়ী কিন্তু অত্যন্ত ভালো একজন পলিটিক্যাল লিডার ছিলেন। হি ইউজ টু ডু হিজ হোমওয়ার্ক ভেরি ওয়েল। ভারতের যদি রাজনৈতিক নেতা ইদানিং কালে গেল 30 বছরের রাজনৈতিক নেতার কথা চিন্তা করা হয়, অবভিয়াসলি আমার মতে বেস্ট অফ দ্য পলিটিশিয়ান ছিল মিস্টার অটল বিহারী বাজপেয়ী। উনি যখন হু জিনতাওর সাথে আলোচনা করতে যান তখন উনি তো একদম যুদ্ধের মতো তৈরি হয়ে গিয়েছেন, যুদ্ধ করার মতো। উনি প্রথমে হু জিনতাওকে বলেছেন, তুমি কি আমার চাও, মণিপাল নিয়ে যেতে চাও, তুমি কি আমার নাগাল্যান্ড নিয়ে যেতে চাও? হু জিনতাও ভেরি কম্পোজড, কুল, অর্গানাইজড বলেছেন না। তারপরে তুমি পরে বললেন যে তুমি কি আমার এই অন্য কোনো প্রভিন্স নিয়ে যেতে চাও, মানে নর্থ ইস্টার্ন স্টেটগুলোর মধ্যে? হু জিনতাও কুল ভাবে বললেন নো, আমি চাই তুমি তিব্বতের ব্যাপারে মাথা গলাবে না, এটা আজকের বিষয় না। দ্বিতীয় জিনিসটা বলেছে, তোমার বর্ধিষ্ণু বাজারে আমার মেড ইন চায়নার পণ্য ঢোকার জন্য তুমি আমার অগ্রাধিকার বিবেচনা করো। আপনি এখন জানেন অপো, চায়না মেড অনেক পণ্য কিন্তু ভারতে নায়িকারা নায়করা বিজ্ঞাপন দিচ্ছে এবং দেদারসে বিক্রি হচ্ছে। হু জিনতাও এই যুদ্ধদেহী মনোভাবের বিপরীতে কুল ভাবে বললেন, একটা তো রাজনৈতিক ব্যাপার, সেটা আপনারা জানেন, অর্থনৈতিক ব্যাপারটা প্রায়োরিটি তার ছিল। তার প্রায়োরিটি কি? চায়না মেড পণ্যকে ভারতের বাজারে ঢুকতে দাও। চায়না মেড পণ্য যদি এখনো ভারতের বাজারে ঢুকে, তাহলে বাংলাদেশ কেন ভারত থেকে ইম্পোর্ট করতে পারবে না? বাংলাদেশ কি ফ্রি আনবে? ভারতীয়, আপনি অলরেডি ভারতের পত্রপত্রিকায়, পশ্চিমবঙ্গের পত্রপত্রিকায় মিস্টার মোদির সাথে এই যুদ্ধে জিততে যায় মমতা ব্যানার্জি এই সমস্ত কথা বলেছেন, এগুলো আমার মনের কথা না। কারণ ওনার প্রায় 3 কোটি ভোটার হচ্ছে মুসলিম। মুসলমানদের জন্য ভারতের সকল রাজ্যগুলোর মধ্যে স্বর্গ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। সো পিপল শুড নট ফরগেট, মানে আমি ওই আলোচনা আবার যেতে চাই না, কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা, নিউ মার্কেট, অন্যান্য বাজার, রপ্তানিকারকরা হাহাকার। ডাক্তাররা প্রথমে বলেছিল 1-2 জন, এখন বলছে এগুলো আমরা বলি নাই, এগুলো আমাদের মনের কথা না, আসেন ভাই। ওই যে আপনার এখানে বিজ্ঞাপনও চলছে, হ্যাঁ, ভারতীয় এই মুনি ঋষি অমুক হেকিম ওদের কিভাবে বন্ধাত্ব দূর করবে এই সমস্ত বিজ্ঞাপন দেখলাম ATN এর স্ক্রিনে। সো এগুলা হচ্ছে কি আমাদেরকে, বাট সত্য কথাটা হচ্ছে ভারত এটা প্রপাগান্ডা করছে, ইট ইজ এ রং নেরেটিভ। আগেও রং নেরেটিভে দেশের আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের দেশকে একটা জঙ্গি দেশ বানানো হয়েছিল, পাকিস্তান, বিএনপি জামাত, পাকিস্তানের দোসর, শিবির, এগুলা করা হয়েছিল, এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। তো এখন এইগুলা ভারত আবার নতুন একটা নেরেটিভ দিচ্ছে, হিন্দুদের সাথে তো কিচ্ছু হচ্ছে না, প্রচুর ইনভেস্টিগেশন হচ্ছে। আমাদের বন্ধু বান্ধব, আমার যে পুলিশ একাডেমিতে পড়িয়েছি ছাত্ররা, তাদের প্রত্যেকের সাথে যোগাযোগ আছে, তারা এক্সট্রা অর্ডিনারি। আপনাকে বললাম না, শুধুমাত্র ওই ধর্মীয় সনাতন ধর্মীয় হওয়ার জন্য একজন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সো সেন্সিটিভলি হ্যান্ডেল করছে গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এক্সট্রা অর্ডিনারি হ্যান্ডেল করছে এই সেন্সিটিভ ইস্যুকে। কিন্তু আমরা তো হিন্দুদের বিরুদ্ধে না, কিন্তু ভারত এটা বুঝতেছে না, এটা ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ইউনাইটেড হয়ে গেছে।
এবং যত দিন যাবে আরো ওনারা যদি এই সমস্ত নেগেটিভ বন্ধ না করেন, অবিলম্বে জনগণ কি চায় সেটা অ্যাক্টিভলি এনগেজমেন্টে যেতে হবে দুইটা সরকারের যারা রিপ্রেজেন্ট করেন। এবং ভারতের যারা নাগরিক সমাজ রয়েছেন, সম্মানিত নাগরিক সমাজ রয়েছেন, দিস ইজ হাই টাইম দে স্পিক আউট। এবং ভারত আরেকটা বাংলাদেশ সরকারের জন্য এই যে ক্যাম্পেইনকে হ্যান্ডেল করার জন্য, এন্টি বাংলাদেশ ক্যাম্পেইনকে, তাদেরও লাইন অফ ডিফেন্সকে স্ট্রং করা উচিত। আমাদের যারা ইংরেজি পারে না তারা তো পারবে না। ভারত কিন্তু এখন আমরা উই আর পেইং ফর আওয়ার পুয়ার এডুকেশন কোয়ালিটি। আমাদের চিফ কমিউনিকেশন অফিসার তাকে নিয়ে ট্রল করা হচ্ছে ভারতে, বিকজ হি ইজ নট অ্যাজ আর্টিকুলেট অ্যাজ ওয়ান শুড বি অ্যাজ ইন দ্য ক্যাপাসিটি অফ এ চিফ কমিউনিকেশন অফিসার। সো যারা আবার ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারে, দে শুড বি পুট ইনটু দ্য লাইন অফ ডিফেন্স। আমাদেরও যদি আউটসোর্সিং করতে হয়, আমাদের যদি কোনো গ্লোবাল ক্যাম্পেইন অর্গানাইজেশনকে এনগেজ করতে হয়, আমাদের করতে হবে। উই শুড নট টেক ইট সো ইজিলি, উই শুড নট টেক ইট অন দ্য ফেস অফ ইট। ভারতকে যেমন রিয়েলাইজ করতে হবে, কারণ আমাদেরকে এটা আসতে হবে যে আমরা আমাদের নেইবারদেরকে অস্বীকার করতে পারবো না। আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, আমার বস, আমি যখন সিটি ব্যাংক এনাতে জয়েন করি, আমার রিজিওনাল হেড একটা কথা বলেছিলেন, মিস্টার রশিদ, I know you are a little bit critical about India, but I don't care. But let me tell you one thing, you may avoid India, but not Indians in this world. So আপনাকে কিন্তু এইটা ধর্তব্য নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভালো ডাক্তারটা, ভালো টিচারটা, ভালো ইঞ্জিনিয়ারটা, ভালো টেকিটা কোন দেশের? তো তাদেরকে আবার এক হইতে দেওয়া যাবে না, তাদের সাথে আমাদের অ্যাক্টিভলি এনগেজড হতে হবে। আমাদের যারাই আছে, যারা ওখানে থাকে, ওখানে কাজ করে, নতুন ধরনের একটা অর্ডারে এস্টাবলিশ করতে হবে বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ। ভারতকে বুঝতে হবে, বাংলাদেশকে বুঝতে হবে, এবং অতিরিক্ত রিঅ্যাকশনের হয়ে গেলে হবে না। এখানে টেবিলে বসতে হবে। আমি আশা করছি যে ভারতের যে পররাষ্ট্র সচিব আসছেন আগামীকাল সম্ভবত, সেখানে আমাদের এজেন্ডাগুলো আমরা যাতে ঠিকভাবে আয়রন আউট করি, আমরা যাতে ঠিকভাবে কথা বলি। ভারত বেশি করছে, কারণ ভারত তো একটা তাদের সরকারকে, তারা আমাদের বিগত সরকারকে যথেচ্ছা ব্যবহার করেছে। আমাদের সরকারও তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য দে অ্যালাউড দিস কান্ট্রি টু বি রেপড। আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট এটা তো উচিত ছিল না। এটা স্বাধীন দেশ, এটা হইতে পারে না। লুক এট মালদ্বীপ, লুক এট নেপাল, লুক এট শ্রীলঙ্কা, লুক এট ভুটান। পাকিস্তানের কথা আমি আনছি না, পাকিস্তানি যে অ্যাটমিক পাওয়ার, পারমাণবিক শক্তি সম্পন্ন একটা দেশ, তারা ঘাটাইতে সাহস পাবে না। তো সেই ক্ষেত্রে উই মাস্ট হ্যান্ডেল দিস উইথ কেয়ার অ্যান্ড উইথ লট অফ ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক অ্যান্ড হোমওয়ার্ক। আমাদের ফরেন মিনিস্ট্রির লাইন অফ ডিফেন্সকে আরও শক্তিশালী করতে হবে। তাহলে কি ভারতের বর্তমান দুঃখবোধটা কি বিগত সরকারের পতনের কারণে কি বেশি দুঃখবোধ মনে হয় কিনা আপনার? দুঃখবোধ, ওরা তো একটা জিনিসটা হচ্ছে, ওরা একটা ন্যারেটিভ তৈরি করতে পারে খুব ইজিলি। আর মিস্টার মোদি তো প্রচুর টাকা ঢেলেছেন আগেও ওনার ক্যাম্পেইন লাইনকে স্ট্রং করার জন্য। দ্যাট এক্সট্রিমলি পাওয়ারফুল ক্যাম্পেইন লাইন। তো ওই ক্যাম্পেইন লাইনও কে ব্যবহার করছে। তারপরে আমাদের আশ্চর্যজনক ঘটনা যে অনেকেই কিন্তু ছোট ছোট মিডিয়াগুলা, তারা কিন্তু এখন এই এন্টি বাংলাদেশ সেন্টিমেন্টকে দেখিয়ে তারা ভারতীয় সরকারের উপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। যারাই বাংলাদেশের বিরুদ্ধে বলবে না, তারা মনে করছে। এই জন্য মমতা ব্যানার্জিকে আপনারা দেখেছেন যে উনি বুঝুক আর না বুঝুক শান্তি মিশন ডাকতে বলেছেন কেন্দ্রকে। এগুলো হচ্ছে ওই যে টেনশন বিটুইন মিস্টার মোদি অ্যান্ড মিস মমতা ব্যানার্জি, ওগুলো কাজ করছে এখন সবকিছু। এখন আরেকটা ভালো দিক হয়েছে আমাদেরও, আমরা কিন্তু অনেক দিন পরে এই ভারত ইস্যুতে আমরা একটা ইউনাইটেড হয়ে যাচ্ছে। আবার সবাই আমরা এই ইউনিটি কিন্তু আমরা নিকট অতীতে দেখি নাই। সো দিস ইজ নট অলসো ব্যাড। এবং একটি কথা আজকে আলোচিত হয়েছে আপনাদের ওই আলোচনায়, যে আমরা কিন্তু ভারত গরু এক্সপোর্ট করতে দিবে না ভারত থেকে। এই ফাঁকে কিন্তু আমরা ডেইরি শিল্পে প্রায় স্বয়ংসম্পন্ন হয়ে গেছি, তাই না? কিছুটা পাচার হয় বলে আমি শুনেছি, সেটা বিডিআর শক্তিশালী হয়ে গেলে, বিজেপি শক্তিশালী হয়ে গেলে এটা হবে না হয়তো। আমরা কিন্তু ডেইরি শিল্প অনেকটা স্বয়ংসম্পন্ন হয়ে গেছে। দ্বিতীয়, আপনাকে একটা কথা বলি, আমরা কিন্তু কোভিড কালে দেখেছি যা
যারা নাকি ক্যান্সার রোগী ছিল, বিশেষ করে ব্লাড ক্যান্সার রোগী, হেমাটোলজি, সো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু ভ্যাকসিন দেওয়া যায় নাই। তখন কিন্তু ভিসার জন্য, ভারতীয় ভিসার জন্য, বিভিন্ন দেশে ভিসার জন্য, সিঙ্গাপুর তো নিতেই দেয় নাই, থাইল্যান্ড তো নিতেই দেয় নাই, তখন কিন্তু একটা বাধ্যবাধকতা করা ছিল যাদের ভ্যাকসিন নেওয়া নাই তারা ভিসা পাবে না। তো সুতরাং ক্যান্সারের অনেক রোগীকে আমরা কিন্তু ভারতে নিতে পারি নাই চিকিৎসার জন্য। তখন কিন্তু আরেকটা জিনিস হয়েছে চুপি চুপি, সেটা হয়েছে আমাদের অনকোলজি প্রোটোকল, ট্রিটমেন্ট প্রোটোকলটা বাংলাদেশে ডেভেলপ করে গেছে। আচ্ছা, সুতরাং ক্রাইসিস কিন্তু সমাধানেরও ইঙ্গিত দেয়। আপনাকে আমি বললাম দুইটা, একটা তো গরুর কথা বললাম, ডেইরি শিল্প, আর একটা আপনাকে বললাম বাংলাদেশের চিকিৎসায় অনকোলজি ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট, বিশেষ করে ব্লাড ক্যান্সার ট্রিটমেন্টটা, এটার কিন্তু প্রোটোকলটা বাংলাদেশের ডাক্তাররা ডেভেলপ করে ফেললো। এমনকি ঢাকা ক্যান্সার ইনস্টিটিউট, দে স্টার্টেড পুটিং আপ মেডিকেল বোর্ড, এবং তাদের অনেক রোগী ফ্যান্টাস্টিক চিকিৎসা পেয়েছে। বেশ সবগুলো আমরা ইউনাইটেড বলি, নেভার কেয়ার বলি, ল্যাবেট বলি, সব জায়গায় কিন্তু ক্যান্সারের আলাদাভাবে ডেভেলপ করেছে এবং সেখানে ভালো এগুলো সুযোগ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, উই নিড ইন্ডিয়া, ইন্ডিয়া নিডস বাংলাদেশ, নেইবারিং কান্ট্রি। ভারতের একটা দায়িত্ব রয়েছে একটা নেতৃস্থানীয় জায়গায় আসার, তাদের একটা সুযোগও সৃষ্টি হয়েছিল, তারা এই সুযোগটা হেলা হারানো উচিত বলে আমি মনে করি না। ভারতের সিকিউরিটি একটা ব্রিচ হয়েছে, ভারত বুঝতে পারে নাই বাংলাদেশে এই ধরনের একটা জিনিস হতে পারে। তারা তো প্রচুর টাকা, এমনকি মিস্টার অজিত দোভাল, ভারতের যে প্রধান সিকিউরিটি অ্যাডভাইজার, ওনার একটা বন্ধুকে প্রাইভেট অ্যাডভাইজার বানিয়েছিলেন পতিত মাননীয় প্রধানমন্ত্রীর, যে তারা প্রচুর টাকা নিয়েছে। আচ্ছা, তারা দ্যাট জেন্টলম্যান, রিটায়ার্ড র পার্সোনাল, বাংলাদেশও ছিলেন উনি কিছুদিন, পরে ফিলিপাইনে বদলি হয়ে গেছিলেন। ওনাকে পার্সোনাল ক্যাপাসিটিতে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার বানানো হয়েছিল। বাংলাদেশে কি বিদেশি ইন্ডিয়ানকে অ্যাডভাইজার বানায়, সেটা কি সম্ভব? হয়েছিল সিকিউরিটি অ্যাডভাইজার, অনেক কিছু করা হয়েছিল তখন। মানে তাকে এগুলা নিয়ে শ্বেতপত্র কমিটি বের করে না, আমি আর ওনাদেরকে লজ্জায় ফেলতে চাই না। না, তবু একটা কমিটির পক্ষে তো সব করা সম্ভব না। ওনাদের দায়িত্ব, ওনাদের এটা ম্যান্ডেটও ছিল না, দুষ্টামি করে বললাম। সো জিনিসটা এরকম হয়েছে। ওই বেতনটা কোথা থেকে যেত? বাংলাদেশ থেকেই? বাংলাদেশ থেকে, অফকোর্স। না, আপনি ইন্টারন্যাশনাল কনসালটেন্ট নিয়োগ দিতে পারেন, কেন পারবেন? নিশ্চয়ই পারি। এবং সেক্ষেত্রে মানে আমাদের কি মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান আইসিটি উপদেষ্টা ছিলেন না, এবং ওনাকে আমরা বেতন দেইনি, তো কিভাবে গেল? উনি কিভাবে নিলেন? তো এখন তো আমাদের বেশিরভাগ সংস্কার কমিশন সিটিং অ্যালাউন্স ছাড়া, আর তাদেরকে মানে সাচিবিক সহায়তা দেওয়া ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনারা তো কিছু নেন না। কিন্তু তৎকালে তো প্রচুর টাকা দিতে হয়েছে আমাদের আইসিটি উপদেষ্টাকে, দিতে হয় নাই, এগুলো অ্যাপ্রুভ হয় নাই, বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্স অ্যাপ্রুভাল যায় নাই, কোত্থেকে ডলারটা গিয়েছে? ওই আমাদের ডলারই ছিল না। তো কিছুটা তো ক্রাইসিস হয়েছে উনার রেমিটেন্স পাঠাতে গিয়ে, উনার বেতন দিতে গিয়ে, তাই না, মোটা অঙ্কের বেতন দিতে গিয়ে। আমরা A2I প্রজেক্টের প্রচুর টাকা দিয়েছি না। মানে কত বেতন দিতে হতো? না, আমি এটা না বলি, যেহেতু কমিটি হয়েছে, এটা শ্বেতপত্র কমিটির মধ্যে পড়ে। আচ্ছা, মানে ওনাদের সাথে কথা বলে নেন। আচ্ছা, তবু আপনার জানা আছে মাননীয় আইসিটি উপদেষ্টাকে কত টাকা পয়সা দেওয়া হয়েছে আপনি তো নিজেই জানেন। আইসিটির উপর একটা প্রাইভেট লেভেলে একটা শ্বেতপত্র বেরিয়েছিল, এবং সরকারেরও প্রাথমিক একটি পর্যবেক্ষণে এসেছে প্রায় 20,000 কোটি টাকার ডেটা পাচার করা হয়েছিল। টাকাটা কে পেয়েছে? আইসিটি সংশ্লিষ্ট লোকেরা। তৎকালীন যে ডেটা সেন্টারের, যে ন্যাশনাল ডেটা সেন্টারের যে পরিচালক, উনি তো এখন জেলে গিয়েছেন, তাই না? উনি তো স্বীকারোক্তি দিয়েছেন যে প্রচুর ডেটা মানে অযাচিতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন সোর্সের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সেটার পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। তাহলে আপনি কি মনে করেন এই সমস্ত কর্মকাণ্ড ঘটেছে আইসিটি উপদেষ্টার মানে 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 অজ্ঞাতসারে? অসম্ভব এটা। নিশ্চয়ই আমরা আসলে আরো অনেক কিছু আলোচনা করার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু প্রিয় দর্শক সময়ের অভাবে করতে পারেনি। তবে সেটি হচ্ছে যে আসলে শুধু আর্থিক খাত না, প্রত্যেকটি খাতে আমাদের সুশাসন অত্যন্ত জরুরি। যেটি মামুন ভাই বললেন সেটি হচ্ছে যে ভারতের সাথে আসলে আমাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্বের ঘাটতি করার ক্ষেত্রে আমরা কোনোভাবেই সেটি চাই না, কারণ আমরা নিকট প্রতিবেশী বদলানো সম্ভব নয়। আমরা আশা করব আগামীকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন, আমাদের এবং ভারতের মধ্যে যে টেনশন রয়েছে সে টেনশন দূর হবে। তবে নতুন করে যাতে আর আমাদের এই বাংলাদেশের প্রতি কোনো রকম কোনো ধর্মীয় কার্ড, বিশেষ করে সনাতনী ধর্মীয় কার্ড ব্যবহার করার ইন্ধন না হয়, সেটিকে কিন্তু ভারতকে নজর রাখবার জন্য নিশ্চয়ই আমরা প্রত্যেকের প্রত্যাশা করি। প্রিয় দর্শক যারা তখন আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আমাদের আগামীকালকার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।